আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনে তো ঈদ চলে এলো। ঈদের জুতো, জামা, পাঞ্জাবি, শাড়ি আরো কত কি চাই, সেই সাথে চাই নতুন স্মার্টফোন। আর আমি তো শুধু নতুন স্মার্টফোন নিয়ে হাজির হই নাই, আমি হাজির হয়েছি বাংলাদেশের মাটিতে একদমই নতুন একটা স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি। আজকে কথা হবে ইউমিডিজির নতুন স্মার্টফোন G9 5G এটা নিয়ে। এটার 6128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 14,990 টাকায়। আসলে এই টাকায় ইউমিডিজি আসলে আমাদেরকে কতখানি ভ্যালু ফর মানি ডিভাইস প্রোভাইড করছে সেটা জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আনবক্সিং দিয়ে শুরু হোক আমাদের আজকের রিভিউ। বক্সটিকে ওপেন করার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইউমিডিজি G9 5G এই স্মার্টফোনটি। দেন আমরা দেখতে পাচ্ছি একটি প্রোটেক্টিভ কেস রয়েছে, তারপরে দেখতে পাচ্ছি একটি 20 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, তারপর দেখতে পাচ্ছি সিম ইজেক্টর রয়েছে, সেই সাথে রয়েছে USB টাইপ C কেবল। তো সর্বশেষ দেখতে পাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। এই ছিল বক্স কন্টেন্ট। চলুন এবার মূল রিভিউ যাওয়া যাক। ফোনটির ডিজাইন 2024-25 একটা কমন ডিজাইন বলা যায়। এটা বক্সি শেপের একটা ফোন, পিছনের দিকে ফ্ল্যাট করা এবং সাইড ফ্রেমটুকু ফ্ল্যাট করা, তবে দুই পাশে কার্ভ থাকায় কিন্তু হাতে ধরতে ভালো একটা কিন্তু গ্রিপ পাওয়া যায়। পিছনের দিকটা ম্যাট ফিনিশ হওয়াতে কিন্তু আঙ্গুলের চাপ পড়ে না, তবে ক্যামেরা হাউজিং এর এই অংশটুকুতে গ্লসি ফিনিশ রয়েছে। আর এখানে বড় সাইজের দুইটা ক্যামেরা বাম্প রয়েছে, আর এখানে একটা ছোট্ট ক্যামেরা রয়েছে, তার নিচে রয়েছে ফ্ল্যাশ লাইট। তবে ইউমিডিজির যে লোগোটা রয়েছে নিচের দিকে, এটা একটু বড় করে দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় একটু ছোট করলে ভালো লাগতো। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক হুইল মেটেরিয়ালের তৈরি। আর ওয়েট হচ্ছে 189 গ্রাম আর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। ফোনটি যথেষ্ট লাইট ওয়েট, সো এত বড় ফোন হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ব্যবহার করলেও আনকমফোর্ট ফিল করবেন না। উপরের দিকে 3.5 হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, তার পাশে দেওয়া হয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। সাধারণত এই বাজারের স্মার্টফোনগুলোতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন খুব একটা দেখতে পাওয়া যায় না, সো এই ফোনে পেয়েছি থ্যাঙ্কস ইউমিডিজি। ফোনটির ডান পাশে ভলিউম রকারের নিচে প্লেস করা হয়েছে পাওয়ার বাটন, যেখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটি যথেষ্ট ফাস্ট এন্ড একুরেট কাজ করছিল। আর বাম পাশে রয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনি অনলি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা একটি সিম কার্ড অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয় যে এই বাজারের স্মার্টফোনগুলোতে ডেডিকেটেড সিম কার্ড দেওয়া অবশ্যই প্রয়োজন ছিল। সিম কার্ড স্লটের নিচে একটা হট কি দেওয়া হয়েছে, যেটা আইফোনের এলা স্লাইডারের মতোই আসলে রয়েছে। সো এখানে আপনি আপনার পছন্দ মতো প্রোগ্রাম সেট করে রাখতে পারবেন, যেটাকে জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আপনি ওপেন করতে পারবেন। আর এই ফিচারটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে, আর আমার কাছে মনে হয়েছে এটা বেশ কাজের জিনিস। দেখেন, এটাকে আমি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখি, এখনই কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলতে শুরু করবে। ইন্টারেস্টিং না? ফোনটিতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যার কোয়ালিটি ছিল ওকে। তবে ভালো সাউন্ড কোয়ালিটি পেতে হলে আপনাকে অবশ্যই ভলিউম 90% মধ্যে রাখতে হবে। ফোনটির ফ্রন্ট পার্টে ইউ শেপ নচ যুক্ত একটা ডিসপ্লে রয়েছে, পাশাপাশি লোয়ার সিনটিও কিছুটা বড় মনে হয়েছে আমার কাছে। 2025 সালের এই সময় এসে আমার মনে হয় যে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর এখন অবশ্য এই ইউ শেপ নচ বা ডিউটপ নচ এই বিষয়গুলোকে বাদ দিয়ে তাদের পাঞ্চ হোল দেওয়া উচিত। পাশাপাশি সিন এবং সাইড বেজেলের প্রতিও একটু নজর রাখা উচিত। এই স্মার্টফোনের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে যে 5G কানেক্টিভিটি। সাধারণত এই বাজারের স্মার্টফোনগুলোতে অফিসিয়ালি কিন্তু আমি 5G খুব একটা দেখিনি, এটা একটা খুবই ভালো একটা দিক। তবে আরেকটা জিনিস বলতে হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে 5G চালু হয়নি, সো এটা কিন্তু খুব বেশি ভ্যালু ক্রিয়েট করবে না। এক্ষেত্রে আমি ইউমিডিজিকে বলবো, যতদিন পর্যন্ত বাংলাদেশে 5G চালু না হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত তারা যেন এই 5G বাদ দিয়ে অন্য প্যারামিটারের দিকে একটু মনোযোগ দেয়, তাতে হয়তো বা আমরা কম দামে আরো বেটার কিছু পেয়ে যাব। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.75 ইঞ্চির HD প্লাস রেজুলেশনের একটি IPS ডিসপ্লে, যার রেজুলেশন 1600x720 পিক্সেল। এই বাজারে অনেক স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু এখনো HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করছে, বাট আমরা কিন্তু এই 15,000 টাকা বা তার আশেপাশে বাজেটের স্মার্টফোনগুলোতে এখন মাস্ট বি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রত্যাশা করে থাকি। বিশেষ করে বাজারে আসা নতুন স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজির কাছে তো আমরা প্রত্যাশাটা আরেকটু বেশিই করেছিলাম। আশা করি ইউমিডিজি পরবর্তীতে এই বিষয়টার প্রতি অনেক বেশি যত্নশীল হবে। IPS ডিসপ্লে হিসেবে এর কালার প্রোডাকশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু নেই, তবে ইউ শেপ নচের চারপাশে কিছুটা শেডও দেখতে পেয়েছি। বড় ডিসপ্লেতে পিক্সেলের ঘাটতি থাকায় ডিসপ্লে শার্পনেসেরও কিছুটা ঘাটতি আমি নোটিস করেছি। সানরাইজ ভিজিবিলিটির কিছু প্রবলেম ফেস করেছি। ডিরেক্ট সানলাইটে অপারেট করতে গিয়ে কিছুটা প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। এটি 90 হার্জের একটি প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং বা ট্রানজাকশনে স্মুথ একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এ থেকে পেয়েছি। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে ইউনিএসও T765, যেটি 6nm আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ। আর জিপিইউ হিসাবে এতে থাকছে Mali G57 MC2। আপনারা হয়তো ম্যাক্সিমাম কোয়ালকম স্ন্যাপড্রাগন অথবা মিডিয়াটেক হিলিওর নাম শুনেছেন, বাট এই ইউনিএসওর নাম হয়তো অনেকেই শুনেছেন, বাট অনেকেই হয়তো বা শুনেন নাই। আমি বলি যে এটা কিন্তু অনেকদিন ধরে স্মার্টফোনের জন্য তারা চিপসেট তৈরি করে থাকে। অনেক স্মার্টফোনে কিন্তু আমরা ইউজ হতে দেখছি, বিশেষ করে আমরা সাম্প্রতিক রিলিজ হওয়া যে লোয়ার বাজারের স্মার্টফোনগুলো দেখেছি, সেখানে কিন্তু এই ইউনিএসওর চিপসেটগুলো বেশ ভালো করে ইউজ করা হচ্ছে। আর এইখানে যে চিপসেটটা
ইউজ করা হয়েছে T765। এইটাকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে মিডিয়াটেক হিলিও G99 এর সাথে কম্পেয়ার করতে পারেন। আর হিলিও G99 কতটা পাওয়ারফুল, বিশেষ করে আন্ডার 25K বা 30K বাজেটের মধ্যে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন, গেমিং এর জন্য যথেষ্ট ভালো। আর সেটা কিন্তু আমরা এই স্মার্টফোনে পাচ্ছি। সো এর পারফরমেন্স কেমন, চলুন আমরা একটু সেটাই বিশ্লেষণ করি। এতে আমরা প্রথমে কল অফ ডিউটি, তারপর হচ্ছে অ্যাসফল্ট 9 এর মতো হেভি গেম প্লে করি। কল অফ ডিউটিও প্লে করেছি, সেটা যথেষ্ট ভালোভাবে প্লেয়েবল ছিল, গ্রাফিক্স কোয়ালিটিও ভালো পেয়েছি। তবে এখানেও কিন্তু অ্যাকশন মোমেন্টে আমরা কিন্তু ফ্রেম ড্রপ পেয়েছি দু একবার। সর্বশেষ অ্যাসফল্ট 9টা প্লে করেছি, যেটা গ্রাফিক্স কোয়ালিটি ভালো ছিল, যে কারণে স্মুথ একটা গেম প্লে আমরা কিন্তু পেয়েছি। ফোনটিতে 6GB র্যাম রয়েছে, যার সাথে রয়েছে 128GB স্টোরেজ। ফোনটির র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো পেয়েছি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম নিয়েও খুব বেশি কমপ্লেন করার মতো আসলে জায়গা নেই। অ্যান্ড্রয়েড 14 এর রান করছে ফোনটি। এর ইউআই কে স্টক অ্যান্ড্রয়েডই মনে হয়েছে আমার কাছে। এর ইউআই কে খুব একটা ফ্লুয়েন্ট মনে হয়নি আমার কাছে। পাশাপাশি কাস্টম ফিচার্সেরও কিছুটা অভাব রয়েছে। তবে আমার কাছে মনে হয় যে ইউমিডিজির এই ইউআইটা নিয়ে আরেকটু কাজ করা উচিত। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। রিয়ারে ট্রিপল ক্যামেরা রয়েছে, যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, পাশাপাশি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা রয়েছে। আর ফোনটির সেলফিতে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ার ক্যামেরা ভালো আলো পেলে ভালো মানের ছবি প্রডিউস করতে পারে, যা প্রায় ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস ঠিকঠাকই লেগেছে আমার কাছে, তবে কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। ডাইনামিক রেঞ্জ প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট দিতে পেরেছে। এক্সপোজার ব্যালেন্সটা মাঝে মাঝে একটু ঝামেলা করে ফেলে। ছবির কালার একদমই ন্যাচারাল বলা যায়। এআই দ্বারা ছবির বোস্টেড করার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা এখানে খুব একটা নোটিস করিনি। লো লাইটের ছবিতে নয়েজ এন্ড গ্রেনেড দেখা পাওয়া যায়, সেই সাথে ছবিতে ডিটেলস এন্ড শার্পনেসেরও কিছুটা ঘাটতি আপনি লক্ষ্য করবেন। সেলফি ক্যামেরার ছবিগুলো আপনাকে অনেকটাই প্রত্যাশা পূরণ করতে পারবে। সেলফি ক্যামেরার ছবিগুলো পর্যালোচনা করে দেখলাম, ফেসকে একটু বেশি লাইটিং এন্ড শাইনিং করে তুলে, যা দেখতে ভালো লাগে। তবে অনেক সময় এটা করতে গিয়ে পিছনের যে অবজেক্ট, সেটাকে একটু বেশি এক্সপোজ করে ফেলে। সেলফি ক্যামেরা থেকে পোর্ট্রেটের যে ছবি পেয়েছি, সেটা আসলে খুব একটা স্যাটিসফাই আমাকে করতে পারেনি, কারণ সাবজেক্ট এবং অবজেক্ট প্রায়শই মিশে যাচ্ছিল। রিয়ারের দুইটা ক্যামেরা নিয়ে কথা বললাম, বাট এই ম্যাক্রো ক্যামেরাটা নিয়ে আসলে আমার কথা বলতে খুব একটা ইচ্ছা হচ্ছে না, কারণ এই ম্যাক্রোটাকে আমার কাছে একটা ইউজলেস ফিচার্স মনে হয়। এটা খুব বেশি ইউজ করে না, আর এটা থেকে যে ছবির কোয়ালিটি পাওয়া যায়, সেটা আসলে খুব একটা ইউজফুলও বলা যায় না। ফোনটির ক্যামেরায় সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও শুট করা যায়। ফুটেজের কোয়ালিটি আমার কাছে একদমই অ্যাভারেজ লেগেছে, এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। তবে 1080p তে স্টেবিলাইজেশন দিলে আমার মনে হয় যে বেটার হতো। এবারে আসি পাওয়ার সেকশনে। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে একটি 20 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। পাওয়ার সেকশন নিয়ে আসলে কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই। ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাকই পেয়েছি। নর্মাল ইউজে প্রায় একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর হেভি ইউজে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবার আসি ফোনটির আদার্স ফিচারের মধ্যে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, এগুলো আমি টেস্ট করেছি। আসলে এই অংশগুলোতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। সো গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। সো এতক্ষণ কিন্তু ফোনটির ভালো এবং মন্দ দুইটা দিকেই পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন যদি এক কথায় আমি বলি, তাহলে বলবো যে ইউমিডিজি যেহেতু বাংলাদেশে প্রথম এসেছে, আমার প্রত্যাশাটা আরো বেটার ছিল, বাট সেই অনুযায়ী তারা কিন্তু সেটা পূরণ করতে পারেনি। তবে এখানে তারা যে জিনিসটাতে একটু বেশি ফোকাস দিয়েছে, সেটা হচ্ছে 5G। যদি 5G নেটওয়ার্কটা বাংলাদেশের মাটিতে অ্যাভেলেবেল থাকতো, তাহলে এটা কিন্তু বেস্ট একটা ভ্যালুর মধ্যে আমরা রাখতে পারতাম, যে এই দামে আমরা 5G পাচ্ছি। যেহেতু 5G এখন পর্যন্ত অ্যাভেলেবেল না, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্যান্য বিষয়গুলোর প্রতি একটু নজর দিলে এই স্মার্টফোনটা হয়তো বা একটা বেস্ট স্মার্টফোন হয়ে উঠতে পারতো। তারপরে এই ফোনটা সম্পর্কে আপনার অভিমত কি, সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।